সারা পৃথিবীর মানুষ আমাকে খারাপ বলুক, ড্যাম কেয়ার। আমি যেটা সেটাই করব, আমার জন্য যেটা দরকার, আমার বাচ্চার জন্য দরকার। ভাই বিয়ের 3 দিন পর আমি জানতে পারি যে আমার হাজবেন্ড আমাকে ভালোবেসে বিয়ে করে নাই। তাইলে সে নাকি তার এক্সের উপর জিদ করে দেখানোর জন্য আমাকে বিয়ে করছে। আমার হাজবেন্ড আর একটা মেয়েকে নিয়ে সামনে নিয়ে বাসা ভাড়া করতে গেছে। আমি ভিতরে আওয়াজ শুনতেছি, আমি নিরুপায়, সামনে আসতে পারছি না। আমাকে কাপড় ছিঁড়ে ঘর থেকে বের করে দিবে, আর আমাকে এইভাবে হুমকি দেয়, তুই যদি বেশি বাড়াবাড়ি করিস কাপড় খুলে একটা করে সবার সামনে দেখামো তোকে। আমার বাচ্চাগুলোর সামনে আমাকে বলছে তোর মা অন্য পেটের সাথে শুয়ে থাকে। তখন আমি ভাবলাম যে বাচ্চাগুলো কি শিখবে। আমি ঘর থেকে বের হয়ে গেছি সেদিনই ভাইয়া, সেদিন আমি বাচ্চাগুলোকে রেখে ঘর থেকে বের হয়ে গেছি, কারণ আমি তো বাসা নিয়ে বাচ্চাকে নিয়ে আমি কোথায় উঠবো, কার বাসায় উঠবো? সবাইকে আমার বাচ্চাকে অ্যাকসেপ্ট করবে, 2 দিন রাখবে। সঠিক। আমি মানুষকে কথা বলার সুযোগ দিব না। ভাই সালোয়ার কামিজ পরা, একটা জিন্স পরা কি খারাপ? আপনি কি পোশাক দিয়ে কোনো মানুষকে খারাপ বিচার করতে পারেন? সাজসজ্জা দিয়ে এটা কোথায় লেখা আছে আমাকে বলেন? আমি নাকে নথ পড়তে পারবো না, আমি খারাপ নেই। আমি পায়ে পায়েল পড়তে পারবো না। ও যে ফিজিক্যালি ভাবে ফিট তাও না, ও কিন্তু আনফিট। ও ধরেন বিয়ের প্রথম ও আমার মানে প্রথম রাতে তো আসলে আমার কাছে আসতেই চায় নাই। আমি তখন আমার ডাউট হয়েছে যে আসলে এটা ভালোবাসার বিয়ে না, সামথিং কিছু। পরে দেখি যে না, আসলে ও রাত পর্যন্ত জেগে থাকে, সিগারেট খায়, কি খায় জানি না, যাই হোক। পরে আস্তে আস্তে জানতে পারলাম যে মেয়েটার প্রতি খুবই ও আসলেই কি বলে এটাকে নেশাই হয়ে গেছে। মেয়েটা ওর নেশা হয়ে গেছে। মেয়ে কিন্তু ওকে নেশা হিসেবে নেয়নি, ও নিয়েছে। বিয়ের 7 দিনের মধ্যে আমার কাছে মনে হয় 2 দিন আসতো আমাকে, 2 দিন আসছে। আমি যদি বলি গুণে 2 দিন একবার করে। ওকে। অথচ বিয়ের পরে তো জামাইবাবু একজন আরেকজনের ছাড়া ঘুমাই না, মানে নড়েই না। সুপার গ্লুপের মতো লেগে থাকার কথা, এটাই তো হওয়া উচিত ভাই। আমার জীবনের প্রথম পুরুষ ও, আমি তো এটাই চেয়েছি, আমি তো এটাই আমার এক্সপেকটেশন। কিন্তু ওর তো এটা না। তখন আসলে আমার আস্তে আস্তে করে সন্দেহ আসলে হয়নি, মানে আমি কনফিউজ যে আমি কি আসলে ভুল করলাম ওকে বিয়ে করে, না আমার আরেকটু ওকে বোঝা দরকার ছিল, বা আমার ফ্যামিলি যেটা যে আসলে সাপোর্ট ছিল না। আমি কি আসলে এই প্রশ্নগুলো আমাকে আসলে ভাইয়া কন্টিনিউয়াসলি ভিতর থেকে আমাকে দুর্বল করছে। বিয়ের 7 দিনের মধ্যে আপনার গায়ে হাত তুলছে? জি ভাইয়া। ও আশ্রমে ছিল, হাত ওয়াশ করতে গেছে খাবে। আমি কই তোমার, আমাকে কে কথা বলছে না, আমি কই ফোন দিয়েছে কথা বলছে না, তোমার তো বন্ধু। নামটা আমি বললাম। পরে তুই ফোনটা কেন ধরলি? হসপিটালে আমাকে মারলো। ভাই আমার এই শরীরে, তখন আপনার সিজারের শরীরে বুঝেন। আয়া আমাকে আসছে, ওয়েট করছে, আয়ার সামনে মারছে, সিস্টার আয়ার সামনে আমাকে মেরেছে। আমি খাবো, ও হাত ধরে আসতেছে, আমাকে বেড থেকে উঠাইছে, আর ও আশ্রমে নিবে, আমি কিছু খাবো। সে আমাকে মারলো ওয়াশরুমে যেই। তখনও আপনার সন্তান মৃত্যু শয্যায় প্রায়? হ্যাঁ। তখনও আপনার অপারেশনের শরীর? হ্যাঁ। আপনি হসপিটালে, তখনও সেলাইয়ের দাগ যায় নাই? দাগ কিভাবে যাবে? সেলাই কাটে নাই। ও মাই গড। সেই সময় আপনার গায়ে হাত তুললো? হ্যাঁ, ওয়াশরুমে আয়ার সামনে আমাকে হাত তুলছে। মানে আয়া বলতেছে আপনি এরকম করলে তো রোগী তো সেলাই খুলে যাবে। তোদের আপনার হাজবেন্ড এত খারাপ, মারতেছে, আরেকজনের সাথে মিশতেছে বলে আপনি অভিযোগ করছেন, কিন্তু তারপর আপনি বেবি নিলেন কেন? ভাইয়া বেবি তো আসলে এটার মধ্যেই ছিল, চেষ্টার মধ্যেই ছিল। চেষ্টা আমি কেন করবো যখন আমার হাজবেন্ডের সঙ্গে আমার ঠিক হচ্ছে না, যখন আমি দেখতেছি নিজের চোখে অ্যাকর্ডিং টু ইউ, তাহলে আমি কেন নেব? যদি বলতে হয় এটা আমার আসলেই একটা শেষ চেষ্টা ছিল, যে হয়তো বা বাচ্চা হচ্ছে না, মানুষের শুনলে বলবে যে বাচ্চা হচ্ছে না এর জন্য এগুলো করছে। বা তখন আমি ভাবলাম যে আমি যদি চলে যাই তাহলে আমার হাজবেন্ড বলবে যে বাচ্চা হয় না দেখে আমি ছেড়ে দিয়েছি, আর পরকের কথা বলবে না। সো এখানে আমি হয়তো বা একটু ভেবেছিলাম যে ওকে তো ভালোবাসছি, হয়তো বাচ্চা হলেও হয়তো বা ও ফিরে আসবে। আর এতবার আপনার গায়ে হাত তুলতেছে, আপনি কখনো পুলিশের কাছে যান নাই? না ভাই, পুলিশের কাছে কি যাব? ও আমাকে মেরে যখন ও যে আমার হাত ভেঙে পাঠাইলো, আমার খালা শ্বশুরের বাসায় গেলাম, তারপর ওরা চিকিৎসা করলো। ওরা পরে আমার ওই খালু শ্বশুরটা উনি অনেকবার ফোন দিয়েছে, মনে হয় 100 বার, যে আমার হাজব্যান্ডের নাম আছে, ওর নাম ধরে বলছে যে তুমি আসো বাবা, কি হচ্ছে আমরা শুনে ঠিক করে দেই। এভাবে তো আসলে মারার অর্থই হয় না। ওর বোনটাও আমার সাপোর্টে। ডাক নাম কি? আখি। আখি, কি হয়েছে আখি? ভাই বিয়ের 3 দিন পর আমি জানতে পারি যে আমার হাজবেন্ড আমাকে ভালোবেসে বিয়ে করে নাই। তাইলে সে নাকি তার এক্সের উপর জিদ করে দেখানোর জন্য আমাকে বিয়ে করছে। ওয়েট, এক্সের উপরে জিদ করে আপনার বিয়ে করছে? ইয়েস।
আপনি এত কিছু হলে বিচার কেন চাইলেন না? ভাই আমার কাছে এত সব ছবি ভিডিও প্রমাণ আছে, আমি যদি আইনের কাছে যেতাম, ওর চাকরি তো যেতই, ও তো ব্যানিশ হতোই, ওর ফ্যামিলি ওর সবাই ব্যানিশ হতো। কিন্তু আমি শুধু একটা কথা চিন্তা করে যাইনি, আসলে ও একটা, ওর মাধ্যমে আমার বাচ্চাদের কিছু হলে তো ও দিচ্ছে, রিজিকের ব্যবস্থা হচ্ছে, আর কারো রিজিকে লাথি মারা আসলে আমি তো তাহলে ওর মতো হয়ে গেলাম। বুঝতে পারছি, মানে আপনি এখনো চান না তার নামে কোনো কেস করতে? না ভাই, আমি বাহ। চাই না। তার মানে কি আপনি ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাইতে চান না? ভাই চাই না এটা বললে ভুল হবে, আমি চাই। যতদিন পর্যন্ত ও আমার বাচ্চার ভরণ পোষণ দিতে থাকবে ততদিন পর্যন্ত আমি অ্যাকশনে যাব না, আর যখনই আমার বাচ্চার ভরণ পোষণ ও স্টপ করবে তখনই আমি অ্যাকশনে যাব। বাচ্চার ভরণ পোষণ দেওয়া তো একটা বাবা হিসেবে দায়িত্ব, নৈতিক দায়িত্ব, আইনি তো দায়িত্ব তো অবশ্যই। অবশ্যই ভাইয়া, কারণ আমি তো ওর কাছে এখন কিছুই না, অজানা, কিন্তু বাচ্চা ওর ব্লাড, আর ওর বাচ্চা তো প্রাপ্য, ওর যা আছে, ওর যেটাই আছে ওটা থেকে তো বাচ্চা পাবে। আমি তো আশা করছি না আমারটা। ইনশাআল্লাহ বোন, আমরা দোয়া করি আল্লাহ আপনার ভালো করুক। আসসালামু আলাইকুম। আমার বিয়ের 7 দিন পরে আমি জানতে পারি যে আসলে যে মেয়েটার সাথে জিদ করে আমাকে বিয়ে করছে, সেই মেয়েটার সাথে ওর রিলেশন ছিল ডিপলি। তার ফ্যামিলিগত ভাবও ছিল, তার মেয়েটার মাকে তার খালতো বোন খালা বানাইছে, মেয়েটার বাবাকে তার খালু বানাইছে, ধর্মের খালু। আর তখন আমি জানতে পারি, আমার দেবরও বলেছে যে সেই মেয়েটার নাম আমি নাই বলতে চাচ্ছি, সেই মেয়েটার বাসা যাওয়া আসা করতো আমার বিয়ের আগে। যখন আমার এক্স যখন তাকে বললো যে আমি তোমাকে বিয়ে করতে চাই, সো মেয়েটা তো আসলে অনেক আছে ওর মতো, এরকম ছাগল লাইনে রাখছে, যে আমি পরে মেয়েটা বললো যে আমি বিয়ে করতে পারবো না তোমাকে, আমি অন্যজনকে ভালোবাসি। তখন আমার হাজব্যান্ড হয়তো বা ঝটকা খেলো, তার সাথে রিলেশনের মধ্যে ছিল, বাট তাকে বিয়ে করবে না, আরও রাখছে কি মনে করে জানি না। আমার সাথে পরিচয় হওয়ার 3 দিনের মাথায় আমাকে বিয়ে করে, সে বলে আমাকে ভালোবাসে, তারপর আমার ফ্যামিলিকে জানায়, আমার ফ্যামিলি রাজি হয়নি। দেন আমি তো আসলে ছোট ছিলাম তখন, আর দেখেছি যে আসলে বলে না প্লে বয় যারা হয় তারা কিন্তু আসলে খুব এমনভাবে দেখায় যে আমার জন্য জীবন দিয়ে দিবে, কেটে মানে সব কিছু আমার জন্য চাকাশে চাঁদও এনে দিবে। আমি ভাবলাম যে আসলে আমার জীবনে কখনো ছেলেদের সাথে মেশা হয় নাই, গার্লস স্কুলে পড়েছি, সো হয়তো সে আমাকে ভালোবাসে। আর তখন আমার আসলে ভালোবাসা জিনিসটা ভিতরে আমি ফিল করি, যেমন হয় আর কি এইজের শরীরের মধ্যে আসলে সবারই তো এই জিনিসটাগুলো থাকে, চেঞ্জেস। সো আমি ভাবলাম যে লোকটা আমাকে ভালোবাসে, আমার জন্য সে সব কিছু করতে পারে বলতেছে, তাহলে দেখি, আমারও ভালো লাগছে। সো আমি তাকে ভালোবেসেই রাজি হলাম। সে আমাকে বিয়ে করেছে, একটু বললে না হয় যে একটা 500 টাকার একটা নাকফুল দিয়ে আমাকে সে বিয়ে করেছে। সেটেল ম্যারেজ না? হ্যাঁ, কিন্তু তারপর আমার বাবারা রাজি হয় নাই, আম্মা বোন কেউ রাজি হয় নাই, তারপর আমি তাদেরকে আসলে অমতেই তাকে বিয়ে করেছি। তার সাথে তো আপনার আগের প্রেম ছিল না? নো 3 দিনের পরিচয়। আমি কলেজে যেতাম, সে আমার পিছে যে আমার নাম্বার নিয়েছে, আমাকে 2 দিন বলেছে। তার মানে এটা একটা সেটেল ম্যারেজ যদি হয় তাইলে কিচ্ছু দেবে না, এটা কেমনে হয় বোন? আসলে তার মনে হয় হয়তো বা ওই যে তার এক্সকে দেখানোর জন্যই ছিল, বাট আমাকে সে বলেছে তুমি যদি আমাকে ভালোবাসো সারা জীবন তো আমরা একসাথেই থাকবো, সংসারই করব, আমার যা সেটা তুমি পেয়ে যাবা, তোমারই থাকবে, কে নিবে কে রে। সো তখন আমার কাছে মনে হলো যে আসলে এটাই তো বাস্তব, আসলে হওয়া উচিত একটা সাংসারিক বোর চিন্তা ধারণা বা সাংসারিক হাজবেন্ডের। তো ওকে চান্স দিয়ে দেখি, আমারও ভালো লাগছে, মিথ্যা বলবো না, ডেফিনেটলি, কারণ আমার মনে তো আর কোনো কেউ নেই। সো তারপরে করলাম। পরে যখন আসলে দেখি যে আসলে ও একটা টাইম পর অফিসে যায়, আমাকে একটা কল দেয় না, তারপরে আবার অফিস থেকে আসার পর জাস্ট যখন ওর প্রয়োজন তখন আমার কাছে আসে, এর মাঝে কোনো কথাবার্তা কিছু না, এটা তো ভালোবেসে বিয়ের লক্ষণ হতে পারে না। সো তখন আমার দেবর আমার সাথে থাকতো, আমার দেবর শাশুড়ি একসাথে থাকতাম আমরা। তখন আমার দেবর বলল যে ভাবি, এরকম এই মেয়ের নাম ধরে বললো, আমি নামটা বলতে চাচ্ছি না, বললো যে ভাবি এই মেয়ের এই নামে এই মেয়েটার সাথে ভাইয়ের তো অনেক রিলেশন, বিয়ে পর্যন্ত চলে গিয়েছে, কিন্তু ওই মেয়ে রাজি না দেখি বিয়ে আর হয় নাই, তখন হয়তো বা আপনাকে বিয়ে। তখন আমি দেখলাম আমার হাজব্যান্ডের কথায় মিল, তখন ওকে জিজ্ঞেস করলাম, তো আমার দেবর আবার মেয়েটার অ্যাড্রেস সব দিয়ে দিল। আচ্ছা, দিয়ে দিল। পরে আমি আর আসলে কেন দিল, কেন বললো কেন, হয়তো বা এর মাঝে এই 7 দিনের মাঝে আমার গায়ে হাতও তুলছে। বিয়ের 7 দিনের মধ্যে আপনার গায়ে হাত তুলছে? জি ভাইয়া। আমার ভুলটা কোথায় বলেন? বিশ্বাস করে ভালোবেসে তাকে বিশ্বাস করে বিয়ে করাটা। আপনি আপনার মা বাবাকে কেন বলেন নাই?
অ্যাকচুয়ালি ওই যে আমি দেখলাম যে আসলে এই ভদ্রগড়ের আসলে সোশ্যাল যারা আসলে ফ্যামিলি তারা কিন্তু এই ব্যাপারটা ভাবে যে আসলে এই মেয়েটা আমাকে না জানিয়ে বিয়ে করছে, আদরের ছোট মেয়ে, আসলে একটা ভালোবাসা তো আছে, জিত কাজ করে যে ও বুঝুক যে অন্যায়টা করেছে, ভুলটা করেছে। তারপরে এর মায়ের খাই আমি বুঝাবুঝি সে অন্যায় করছে। ভেরি গুড। কি আর বলবো, আসলে কিছু কিছু বাবা মারা আসলে এই জিনিসটাই ভুল হয় যে সন্তান সবার আগে তো তার সন্তান সেফ আছে কিনা সেটা দেখবে, বুঝবে, সঠিক। তারপরে বাস্তবতা কে কি বললো ড্যাম কেয়ার। আজকে আমি মার খাচ্ছি 7 দিনের মধ্যে, আমি কষ্ট পেলাম, শারীরিকভাবে কষ্ট পেলাম, মানসিকভাবে কষ্ট পেলাম ভাইয়া। তারপরে আবার জানতে পেলাম যে তারই বান্ধবী বাসায় এসে যাওয়া আসা করে, একটা হতো যে ছিল আগে জিদ করে আমাকে বিয়ে করেছে। তুমি ভদ্রগড়ের বংশীয় ছেলে হলে তো বুঝতাম যে না, আগে একটা ছিল, এখন আমি বিয়ে করেছি, একটা মেয়ে সংসারে নিয়েছি, কমিটমেন্ট দিয়েছি, তার সাথে চলবো মৃত্যুর আগ পর্যন্ত, কলমা পড়ে তো এটাই হওয়া উচিত। সে এর মধ্যেও মেয়েটার সাথে কন্টিনিউয়াস করছে, তাহলে তো এটা প্লে বয়। সো বিয়ের পরেও কবে প্রথম আপনি জানতে পারলেন যে ওই বাসা যাচ্ছে? মানে আমার কাছে মনে হয় 6 দিনের আগেও জানতে পেরেছি যে ওর চলাচল দেখে আমার সন্দেহ লেগেছে। তখন আমি বললাম, আচ্ছা তুমি আমাকে ভালোবেসে বিয়ে করছো, 7 দিনও হচ্ছে না, 6 দিন হচ্ছে, তো তুমি আমার সাথে কথা বলছো না, অফিসে যাচ্ছ আসতেছো, এর মাঝে কি কথা হয় না? আমার তো ফোন আছে, একটা ফোন দিতে পারো। ফোন দি, যদি আমি 10 বারও ফোন দিই ভাইয়া, কারণ বিয়ে প্রথম বুঝতেই তো পারছেন আসলে পার্টনারকে তো চাবো, আমি যাকে ভালোবাসি, সে তাকে ফোন দিতাম, সে আমাকে বলতো এই ফোন রাখো। আর আমি আবার যখন ট্রাই করতাম ঘন্টাখানেক পর শুধু ওয়েটিং। ভাই আপনি অফিসে আছেন, আপনার অফিস আওয়ারে আপনার কলিগ আছে, সবাই আছে, আপনি তো ঘন্টার পর ঘন্টা ওয়েটিং থাকবেন না, থাকলে আমার সাথে থাকবেন, রাইট ভাইয়া? তো তখন নানান কারণে আবার আমার দেবরও বললো 7 দিন পরে, ও বললো, তখন ও আমাকে জিদ করে আমাকে মেরে বলতেছে, হ্যাঁ আমি আমার বান্ধবীকে বিয়ে করার কথা ছিল, তোকে জিদ করে বিয়ে করছি, তাহলে তোর মতো মেয়েকে কে বিয়ে করে, তুই এটা বুঝোস না? ও মাই গড। আর এখানে আরেকটা কথা বলি ভাইয়া, ও যে ফিজিক্যাল ভাবে ফিট তাও না, ও কিন্তু আনফিট। ও ধরেন বিয়ের প্রথম ও আমার মানে প্রথম রাতে তো আসলে আমার কাছে আসতেই চায় নাই। আমি তখন আমার ডাউট হয়েছে যে আসলে এটা ভালোবাসার বিয়ে না, সামথিং কিছু। পরে দেখে যে না, আসলে ও রাত পর্যন্ত জেগে থাকে, সিগারেট খায়, কি খায় জানি না, যাই হোক। পরে আস্তে আস্তে জানতে পারলাম যে মেয়েটার প্রতি খুবই ও আসলেই কি বলে এটাকে নেশাই হয়ে গেছে, মেয়েটা ওর নেশা হয়ে গেছে। মেয়ে কিন্তু ওকে নেশা হিসেবে নেয়নি, ও নিয়েছে। আনফিট মানে আমার কাছে আসতো না ভাইয়া, মানে বিয়ের 7 দিনের মধ্যে আমার কাছে মনে হয় 2 দিন আসতো, আমাকে 2 দিন আসছে, আমি যদি বলি গুনে 2 দিন একবার করে। ওকে। অথচ বিয়ের পরে তো জামাইবু একজন আরেকজনের ছাড়া ঘুমাই না, মানে নড়েই না। সুপার গ্রুপের মতো লেগে থাকার কথা, এটাই তো হওয়া উচিত ভাই। আমার জীবনের প্রথম পুরুষ ও, আমি তো এটাই চেয়েছি, আমি তো এটাই আমার এক্সপেকটেশন, কিন্তু ওর তো এটা না। তখন আসলে আমার আস্তে আস্তে করে সন্দেহগুলো আসলে হয়নি, মানে আমি কনফিউজ যে আমি কি আসলে ভুল করলাম ওকে বিয়ে করে, না আমার আরেকটু ওকে বোঝা দরকার ছিল, বা আমার ফ্যামিলি যেটা যে আসলে সাপোর্ট ছিল না, আমি কি আসলে এই প্রশ্নগুলো আমাকে আসলে ভাইয়া কন্টিনিউয়াসলি ভিতর থেকে আমাকে দুর্বল করছে। তার মধ্যে আমি মাত্র এসএসসি দিয়েছি, এইচএসসিতে ইন করেছি, আমার তো বুঝতেই পারি, আমার কলেজে ভর্তি হয়েছি মহিলা কলেজ। সো সব ছেলেদের সাথে বোঝার বা চললে একটা যে অ্যাডভান্স টেস্ট পাওয়া যায়, ওইটা আমার মধ্যে নেই, বা ফ্যামিলি থেকেও শিখতে পারিনি, কারণ তারা তো অ্যাডাল্ট আলোচনা করতো না, স্বাভাবিক। সো সব কিছু মিলে যখন আমার দেবর বললো যে A to Z, যে অনেক দিনের রিলেশন, বাসা পরের এলাকায় থাকে, যাওয়া আসা কন্টিনিউয়াস, ভাইয়াও রাতে যেত থাকতো, তো ভাই একটা মানুষের বাসায় যখন ধর্মের খালাখালু বানিয়ে, ধর্মের বোন বানিয়ে যায়, এমনকি তার বান্ধবীর যে বাই কোন স্যারের কাছে পড়বে সেটাও আমার হাজব্যান্ড ডিল করতো। তাহলে ভাইয়া এটা কি ক্লিয়ার না? এটা কি সন্দেহ করার আর কোনো মানের থাকে এখানে? পরিষ্কার পানির মতো, যে অবভিয়াসলি রিলেশন সব কিছুই চলে। আপনি উনি আপনাকে বললো 7 দিনের মাথায়, তারপরে কি কখন দুজনকে একসাথে দেখা বা একসাথে কোনো? তাহলে বলি আমি, আসলে দেখা কি, আমি ওর একটা জিনিস আমার কাছে খুব বাজে লাগতো, যেটা আসলে আমার ফ্যামিলি থেকে আমি কখনো পাইনি। আর আমি মানুষ হিসেবে মানুষের সাথে এই জিনিসটা করবো না, কারণ এটা আমার ফ্যামিলি থেকে শিক্ষা দিয়েছে যে আসলে কেউ তোমাকে গালি দিলে তুমি মাথা নিচু করে চলে আসবা। তুমি যতই তুমি রাইট সঠিক থাকো, উত্তর তুমি দিবা না, কারণ তুমি তো তার মতো হয়ে গেলা। কারণ যে চিল্লায় কথা বলে সে কিন্তু সত্য না ভাইয়া, যে আওয়াজ না তুলে নীরবে থাকে সেই কিন্তু রাইট, কারণ সম্মান দিচ্ছি আমি তাকে, আমি তার মতো বেহায়াপনা হতে পারবো না। আর সেকেন্ডলি হচ্ছে যে ও গায়ে হাত তোলা, এটা আমি খুব ভয় পাই, কারণ আমার তো ফ্যামিলি থেকে আমাকে মারতো না, আমি দেখিনি ওই পরিবেশ। সো আমার কাছে মনে হয় এটা খুব ভয় লাগতো যে না, কথাটা একটু বাড়ালে গায়ে হাত তুলতে আসে। তো কারা গায়ে হাত তোলে ভাই?
আপনি বুঝতেছেন আপনি ক্রাইম করতেছেন, আপনি ক্রিমিনাল, তো আপনাকে নিজেকে কভার করে রাখার জন্য তো সিচুয়েশন তৈরি করবেন। সো সেটাই করতো। সো আমি একটা জিনিস ভাবতাম যে আসলে আমি যদি এই ব্যাপারগুলো এখনই বলি, স্বাভাবিক আমি ছোট হয়ে যাব, কারণ ও আমার হাজব্যান্ড হয়েছে। ওর যদি পরকের কথাগুলো আমি বলি, আমি কাকে বলবো? ওর মা ভাই তাদেরই তো লোক, বা ওর ফ্রেন্ডস থাকে, দুজনকে বলবো? সহানুভূতির খাতিরে আমার সাথে একটু বলবে আহা বাবি আসলে খারাপ করছে, পরক্ষণে ওর সাথে ওর সাপোর্ট নেবে। ছোট কিন্তু আমি হব, আর আমি তো আসলে কোনো এই শিক্ষা পাইনি যে আসলে। আর একদিন হলো ওর দেওয়া রিজিক আমি খেয়েছি, সংসার করছি, 7 দিন হোক আর 6 দিন হোক, ওর মাধ্যমে তো আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। সো ওর খারাপটা দেখি ও চেঞ্জ হয় কিনা আমি মানুষের কাছে কেন বলবো? বললে তো আমারই চলে আসবে। তারপরে যখন এটা হলো, চলতে থাকলো এইভাবে, তার মধ্যে আমি কলেজ কন্টিনিউ করছি, বাট কলেজেও না আমাকে ভাই ক্লাস করতে দেয় না। আচ্ছা। যে আমি আবার ওই কলেজের পাশাপাশি একটা স্কুলে জব করতাম, সেটাও আমি করতাম। মাঝে মাঝে যখন আমি রান্না করতে না পারতাম, তখন আমাকে আমার শাশুড়ি বলতো যে কাকে বিয়ে করছে, গার্মেন্টস কর্মী হলো তো সকালে রান্না বান্না করে যেয়ে বের হয়। ভাই দেখেন, আমি কিন্তু একটা মাসও ক্লাস করছি না। আমার এরকম রেকর্ড আছে যে আমি শুধু জাস্ট পরীক্ষাগুলো অ্যাটেন্ড করছি, তার মধ্যে কোনো টিচার না, নিজে নিজে পড়ছি, সংসারের ক্যাচাল আছে, জব করছি। এমনকি জব করে এসে টাকাটা আমি আমার হাজব্যান্ডের হাতে তুলে দিয়েছি। আমার সামান্য আয়, কিন্তু সে ভালো হ্যান্ডসাম আয় করছে আমার থেকেই। বাট তারপরও বলছে না যে এই টাকাটা তোমার কাছে রাখো। ওকে, বেবি যখন হলো তখন কি ঠিক ছিল সব? না ভাইয়া, জানি বেবি তো আমার হয়েছে 2017 সালে। 2009 থেকে আমি গল্পটা বলছি, এর মাঝে একটু বলছি। জি। এভাবে চলতে থাকলো। তারপরে আসলে আমরা ওর সব কিছু জানার পর ঠিক আছে, আমি শাউটটাই করছি না। আমি ঠিক আছে, আগে করেছে দেখে আমার চোখে কতদিন পড়ে কিনা, মানুষ তো কত কথাই বলে, ওকে আমি বিশ্বাস করছি না। আস্তে আস্তে চলতে থাকলো। এর মাঝেই সে আমাকে মারে, রাত ডে তো স্টে করে, নাইটও স্টে করছে। আস্তে আস্তে করে আমি দেখছি যে আসলে আমার কাছ থেকে টোটালি আসলে ফিনিশ করতেছে রিলেশনটা। পরে আমি তাকে বললাম আসলে যে দেখো, আমি তো পড়তেছি কলেজে, আমি নিতে পারতেছি না মানসিকভাবে। আমি আসলে সত্যি আমিও চাচ্ছি না তোমার সাথে আমি শাউটিং করবো। তুমি সারাদিন পরে বাসায় আসো, আমার তো তোমাকে এই পরিবেশ দেওয়া আমার কর্তব্য যে ওয়াইফ হিসেবে। তোমাকে একটা সাইলেন্ট, একটা নীরব পরিবেশ আমি তোমাকে দিব বাসায়। তোমাকে আমি কেন শাউট করব, আর তোমার প্রতি আমি কেন ব্লেম দিব? আর মানুষ যে আমাকে বলছে, আমারও তো লজ্জা আছে যে আমি তোমাকে, তারা তো ভাবছে যে আমার মধ্যে কমতি আছে, আমি তোমাকে ধরে রাখতে পারছি না। বাট যার চরিত্র খারাপ হয় তার জন্য কিন্তু কোনো মেয়ে মানুষের কমতি লাগে না, সে নিজে যথেষ্ট। তারপরে এটা 3-4 বছর গেল। তারপরে দেখে একদিন হঠাৎ করে তার এক বন্ধু আমার যে বাসায় আমাকে রাখছে, তার বাসার 2টো বিল্ডিং, জাস্ট ভাইয়া 2টো বিল্ডিং। আগে কিন্তু বিয়ের 7 দিন পরে জানি যে মেয়েটা আমার এলাকা থেকে দূরে এলাকায় থাকে। তারপর 2টো বিল্ডিং পরে সেই ভাড়া নিয়ে আসছে তার এক্সকে। আপনার হাজবেন্ড? আমার হাজব্যান্ড। কেন? আমি জানি না ভাই। এখন বলেন কোনো মানে কি বলবো, যদি আসলে হাজব্যান্ড পরক্রিয়া করছে ওকে, তারপর তো তোমার একটা ওয়াইফের প্রতি একটা রেসপেক্ট থাকা উচিত। পরক্রিয়া করছে ওকে না, পরক্রিয়া করছে না। আমি যদি বলি ভাইয়া, যদি একটু আমি বলি যে না তুমি করছো, এটা তোমার ক্যারেক্টার, আমি চেঞ্জ করতে পারবো না, তুমি যতক্ষণ পর্যন্ত দূরে রাখো। কারণ তোমার ফ্যামিলি একটা জায়গা, তার ভিতরে সেই রেসপেক্টটুকু আমি পাইনি, আমি বলবো। তাহলে তারপরে নিয়ে আসলো আল্লাহর কি, সে বাসায় আসলে দারোয়ানকে পাঠাইছে আমার বাসায়। ওই বাসার ওইটা আবার তার আরেকটা বন্ধুর বাসা, ওই বন্ধুর ওয়াইফ পাঠাইছে আমার বাসায় দারোয়ানকে, যে ভাবি, দারোয়ান এসে আমাকে এভাবে বলছে যে ভাবি, আপনার তো খালতো বোন আমাদের বাসায় ভাড়া আসছে, সো তারা কবে উঠবে, এটা তো ভাইয়াকে ফোন দিচ্ছি, ভাইয়া ফোন ধরছে না। আবার যে খালতো বোনের নাম্বার দিয়েছে সেখানেও নাম্বার ঢুকছে না, ফোন যাচ্ছে না। সো আপনি বলেন কবে উঠবো? তাহলে আমরা বিল্ডিংয়ের কাজ শেষই হয়েছে, শুধু সুইচের কাজগুলো বাকি আছে, এগুলো করে দিতে। ওনারা কবে আসবে? তাহলে আমরা কালকে আসলে আজকে শেষ করে দিব। পরে আমি বললাম কোন খালাতো বোন ভাবি? ওর তো 2টো খালা আছে, খালাতো বোন ওটা সবারই সেটেল। আমি জানি, আমি শ্বশুরবাড়ি আমার বিয়ে হচ্ছে, আমি তো জানি। আর তো খালাতো বোন আছে কিনা জানি না। পরে আমাকে বলতেছে, পরে যাই হোক, পরে বলো ভাবি আপনি তাহলে বাসায় আসেন। ওই যে দারোয়ান সামনে আমার ফোন দিয়ে ধরা দিয়েছে দারোয়ান, আমি যখন চিনতেছি না, ভাবি তাহলে আপনি বাসায় আসেন। তারাও তো জানে না আসলে, খালাতো বোন বলছে, তারাও তো আসলে আমার মতো নর্মাল আসলে প্রশ্নের শিকার হয়েছে। পরে আমি গেলাম বাসায়। আল্লাহর কি মানে রহমত দেখেন, আসলে যে করে সে, সত্য কখনো গোপন থাকে না। আমি বলবো সত্য কখনো গোপন থাকে না, মিথ্যাকে গোপন রাখা যায় অনেক কিছু দিয়ে, বাট সত্যর মতোই করে মানে আলো নিয়ে বেরিয়ে আসে। পরে আমি গেলাম বাসায়, পরে ভাবি
জাস্ট ভাইয়া 10 মিনিট পর সে বাসার ডোরে গেছে, অথচ সে অফিসে গেছে। মানে আপনার সাথে কথা তখন সে অফিসে, সে বলতেছে অফিসে। আমি তাকে একটা ফোন দিই, যখন দাঁড়ানোর সময় একটা ফোন দিই, আমি যে বাসা থেকে বের হবো এটাও তো তাকে জানানো উচিত, সে যদি বাসায় এসে আমাকে না পায়। মর্নিং অফিসে গেছে, 12টা বাজে, 2টার সময় চলে আসবে। সো আমি গেলাম, গিয়ে দেখি আসলে সে তোমার ফোন ধরে নাই, তার বান্ধবীকে নিয়ে সে বাসার দরজার সামনে। পরে আমাকে ভাবি, তার শ্বশুর দরজা খুলেছে, ভাবির শ্বশুর, জয়েন্ট ফ্যামিলি। পরে আমাকে ভাবি বলছে যে, পরে ভাবিও দরজার সামনে গেছে, পরে দরজার সামনে যে দেখে আমার কাছে চলে আসছে। এর মধ্যে তো আমি বললাম যে ভাবি এটা তো আর আপন বোন না। বলছে ভাবি আপনি বললেন না, কারণ যেহেতু বন্ধু, সো আমার উপরও আপনার ভাই একটা হতে পারে, আমরা তো ঘটনাটা জানি না, তো আপনি ভিতরে থাকেন, বাইরে যেন না, একটা সিনক্রেট হতেই পারে। পরে আমি ভাবলাম যে আসলে আমার তো এটা রাইট না, একটা মানুষের বাসায় এসে গন্ডগোল করা, আমার পার্সোনাল নিয়ে, তাদেরও একটা আসলে এমব্রেস করাটা আমার অধিকারও না এটা। পরে আমি কই ঠিক আছে ভাবি আপনি যান। পরে সে বলতেছে যে আমার বোন কালকে থেকেই উঠবে। আমার হাজব্যান্ডের বয়স যখন আমি শুনছি ভাইয়া, মানে আমি যদি বলি এখন, মানে আমার এতটা কষ্ট লাগছে যে আসলে এতদিন শুনেছি কিন্তু নিজ কানে শুনতেছি, আমার ভেতরটা যে কি হচ্ছে, মানে আসলে আপনি কতটা ফিল করবেন আমি জানি না, কিন্তু আমার সাথে ঘটে গেছে। মানে আমার মনে হয় যে আসলে কি বলবো, যে যাই হোক, মানে কোনো কিছু, মানে আল্লাহর নামটা নিব এটাও আমার মুখ থেকে আসতেছে না, এতটা আমার ভিতরে কষ্ট যে আমার হাজবেন্ড আর একটা মেয়েকে নিয়ে সামনে নিয়ে বাসা ভাড়া করতে গেছে। আমি ভিতরে আওয়াজ শুনতেছি, আমি নিরুপায় সামনে আসতে পারছি না, অথচ ভালোবেসে বিয়ে করেছে, আমাকে নিয়ে সে কোথাও বের হতে লজ্জা লাগে তার। তারপর কি বাসাটা নিল সে? হ্যাঁ নিল। পরে ভাবি বললো যে আর কিছু, আমি পরে বাসা এসে পরে বললাম ভাইয়া, বলার পর সে আমাকে, আমার মনে আছে ওই দিনটা, সে আমাকে এমনভাবে মারছে, আর সে তো লম্বায় আমার থেকে অনেক লম্বা, আর ফিজিক্যালি ফিট, কারণ তার সাথে আমার এজ ডিফারেন্ট 15 বছর। আমার যখন জন্ম হয় তখন তার SSC দেয় সে। এই লোকটার সাথে আমি শারীরিকভাবেও পারবো না, তারপর হচ্ছে ভাইয়া ফিজিক্যালভাবে ওটা তো বললাম, আর হচ্ছে কি বলে এটা, বুদ্ধিগত দিক থেকে আমি পারবো না, তার সব কিছুতে সে ম্যাচিউরড। তখন আমি বললাম যে, তখন আমি এভাবে, সেদিন আমি খুব শাউট করেছি, এতদিন আমি শাউট করিনি। আমি বলেছি যে তুমি যে এই কাজটা করলা, আমি তো ভিতরে ছিলাম। পরে আমাকে একটা বাজে বকা দিয়ে বলতেছে যে তুই ভিতরে ছিলি, তো তুই সামনে কেন আসলি না, তোর মার সাথে তো ছিলাম দাঁড়িয়ে। ভাই এটা নেওয়া যায়? আমি খাচ্ছি, আমি তোমার কাছে খাচ্ছি, আমি তোমার সাথে থাকছি, তুমি আমাকে বেয়ার করছো, তুমি আমাকে বলো, আমাকে মারছো ওকে, বাট আমার মাকে কেন আনবা? এটা যায়? আমার মা তোমার মা, মা তো পৃথিবীর সব মাই মা। তারপরে আমাকে মারলো, মারার পর আমার বাঁ হাতটা ইনজুরি করলো তালা দিয়ে এমনভাবে, আর মোচকে মারছে। তখন আমি একা, তখন আমি কার কাছে যাব, মা দেখতে যেতে পারছি না। ভাইয়া আমি কেস কি করব? তারপরে একটু বলি, এটা তখন ওর খালতো বোন যে সাবার থাকে, আমি এর মতো টুকটাক হয় আমি তার খালতো বোনকে জানাই ফোনে। বিয়ের পর দেখলাম যে আসলে তার ফ্যামিলি বলতে তার মা আর ভাই আর বোন আছে, আর বাবা মারা গেছে, কেউ নাই। তার ফ্যামিলিরাও দেখে আমাকে আসলে, তারা মনে হয় মোটা অঙ্কের টাকা পয়সা এই টাইপের কিছু আশা করছিল হয়তো, বা আরও রিচ ফ্যামিলি। ভাই এটা তো আমার দোষ না, তোমার ছেলে আমাকে বিয়ে করেছে, তোমার বংশের ছেলে, সো এটা তো আমার দোষ না যে আমি এখন তোমাদের পছন্দের জন্য আমাকে ছুঁড়ে মারবা। দিতেই হয় লিগ্যালভাবে, আসো আমাকে বিদায় করো, এটা তো রাইট আছেই, ডিভোর্স দিতেই পারে একটা পুরুষ, কোনো সমস্যা, আমার সব কিছু ক্লিয়ার করে আমাকে পাঠাও, কিন্তু আমাকে রেখে অত্যাচার করবা, যেটা আমি সহ্য করতে পারি সেটাও আমাকে সহ্য করাবা, আমি তো মানুষ। পরে ওর খালতো বোনের বাসায় আমি চলে গেলাম, সেদিনই আমাকে মারলো যে এসে। ভাই আমি যে যাবো, 10 টাকা ভাড়া নাই আমার কাছে, কারণ ও তো আমাকে কোনো হাত খরচ দিত না, খালি কিছু ছেলে যে আমি একটু বিয়ের প্রথম সবাই তো একটু কিছু কেনা তো দূরের কথা, তুই বলতাম আমি একটু পার্লারে যাই না, আমি একটু ফেশিয়াল করে আসি, বা যখন আমি, একটা মেয়ে যখন জানে যে হাজব্যান্ড পরে গিয়ে গেছে, তখন কিন্তু মেয়েরা আরও নিজেকে সুন্দর করার চেষ্টা করে, নিজেকে আরও পালিশ করার জন্য করে, ভাবে যে আর একটু মনে হয় নিজেকে করলে হয়তো আমার হাজব্যান্ডটা আমার দিকে ফিরে আসবে। কমতি কিন্তু নাই ওই মেয়েটার মধ্যে, বউটা কিন্তু নিজেও জানে, কিন্তু তারপরেও মনে তো কত কিছু আসে, হাজব্যান্ডকে আসলে কে চায় সংসারটাকে ছেড়ে দিতে। পরে যখন আমি বলি, সে আমাকে বলে যে পার্লারে কেন তুই যাবি, মানে তখন ল্যাঙ্গুয়েজ তুই তো আমি এতে চলে আসছে, কেন যাবি, তুই তো কালোই,
আর তুই ওর ধারে কাছে যেতে পারবি, মানে তার বান্ধবীর ধারে কাছে আমি যেতে পারবো না। ওকে, সে আমাকে একটা টাকাও দিত না, এটা বলে আমাকে থামিয়ে রাখতো। সম্পর্ক যদি এত খারাপ হয় বোন, তাহলে আপনি বেবি কেন নিলেন? ভাইয়া বেবি এর মাঝে প্রথম থেকে ট্রাই করছে, বেবি হচ্ছে না। তখন তার ফ্যামিলিরও একটা জিনিস বলতো, আমি শুনতাম, সাইলেন্টভাবে বলতো, আর কিছু কথা কিন্তু সামনে এসে বলতে হয় না, ডোল পিটিয়ে অ্যাক্টিভিটিসে বোঝা যায়। সো তারা বলতো যে বাচ্চা হয় না, এর জন্য আমারই দোষ বলে বলতো, অথচ আমি এত ডাক্তার থেকে কেউ আমাকে বলছে না যে আমার প্রবলেমস। ভাইয়া আপনি আমার এই প্রশ্ন উত্তর দেন, আপনার হাজব্যান্ড এত খারাপ, মারতেছে, আরেকজনের সাথে মিশতেছে বলে আপনি অভিযোগ করছেন, কিন্তু তারপর আপনি বেবি নিলেন কেন? ভাইয়া বেবি তো আসলে এটার মধ্যেই ছিল, চেষ্টার মধ্যেই ছিল। ডক্টর চেষ্টা আমি দেখানো। কেন করবো হ্যাঁ, যখন আমার হাজব্যান্ডের সঙ্গে আমার ঠিক হচ্ছে না, যখন আমি দেখতেছি নিজের চোখে অ্যাকর্ডিং টু ইউ, তাহলে আমি কেন নেব? ভাইয়া যদি বলতে হয়, এটা আমার আসলেই একটা শেষ চেষ্টা ছিল, যে হয়তো বা বাচ্চা হচ্ছে না, মানুষের শুনলে বলবে যে বাচ্চা হচ্ছে না এর জন্য এগুলো করছে। বা তখন আমি ভাবলাম যে আমি যদি চলে যাই তাহলে আমার হাজব্যান্ড বলবে যে বাচ্চা হয় না দেখে আমি ছেড়ে দিয়েছি, আর পরকের কথা বলবে তো? না। সো এখানে আমি হয়তো বা একটু ভেবেছিলাম যে ওকে তো ভালোবাসছি, হয়তো বা বাচ্চা হলে হয়তো বা ও ফিরে আসবে। আর এতবার আপনার গায়ে হাত তুলতেছে, আপনি কখনো পুলিশের কাছে যান নাই? না ভাই, পুলিশের কাছে কি যাব? ও আমাকে মেরে, যখন ও যে আমার হাত ভেঙে পাঠাইলো, আমার খালা শ্বশুরের বাসায় গেলাম, তারপর ওরা চিকিৎসা করলো, ওরাই পরে আমার ওই খালুটা মারা গেছে, খালু শ্বশুরটা, উনি অনেকবার ফোন দিয়েছে, মনে হয় 100 বার, যে আমার হাজব্যান্ডের নাম আছে, ওর নাম ধরে বলছে যে তুমি আসো বাবা, কি হচ্ছে আমরা শুনে ঠিক করে দেই। এভাবে তো আসলে মারার অর্থই হয় না। বা ওর বোনটাও আমার সাপোর্টে, যে বলছে যে আসলে ও তো ছোটো, আর যদি ও ভুল করতো, পরক্রিয়া করতো, তাহলে একটা কথা বলতাম আমরা, ঠিক আছে ওকে ছেড়ে দে, বা ওর গার্ডিয়ান, কিন্তু তুই ভুল করছিস। আর যে মেয়েটা তোর বিয়ের আগে ছিল, তুই তো তাকে বিয়ে করিসনি, এখন তোর সংসার হয়েছে, বিয়ে তুই নিজে পছন্দের মতো বিয়ে করেছিস, মেয়ে তো আমরা দেখিনি, তুই দেখছিস, তাহলে কেন এগুলো করছিস? মানুষকে হাসাচ্ছিস না? ভাই ও তো যাই নাই, পরে বলতেছে সেদিন নাকি আমার কোর্টে গেছে, আমাকে ডিভোর্স দিবে। সামাও আমি চলে আসছি, পরে আমার ওই খালাতো ননাস যেটা বললো যে আখি, আমার নাম আখি, বললো যে আসলে কি করবো, আমরা তো চেষ্টা করলাম, পারলাম না, তুমি যাও সব কিছু বাদ দিয়ে আবার একটা চান্স নিয়ে দেখো। ভাইয়া তখন ভাবলাম যে আসলেই তো আমার পড়াটাও কমপ্লিট হয় নাই, বাবা বাড়ি থেকেও সাপোর্ট পাচ্ছি না। তখন ভাবলাম যে আসলে কোথায় যাব, যেখানেই যাব মানুষ কিন্তু ইজি নিবে না, আগে কিন্তু তারা তাদের মতো করে ভাববে আমাকে নিয়ে, আমি তো তার ভাবনার জায়গাটুকু আলাদা করতে পারবো না, সেটা কন্ট্রোল আমার কাছে নেই। যে তখন ভাবলাম যে আরেকটু দেখি সময় দেই, যদি ভালো হয়, যদি, কারণ আমি তাকে ভালোবাসি। এর মাঝে আসলেই চলতে থাকলো, পরে আসলাম, পরে আমাকে দরজা খোলার সময় সে আমাকে একটা কথাই বললো যে আমি দরজা খুলছি, এবার তুই আসছিস, আমি তোকে ডিভোর্সে দেওয়ার জন্য কোর্টে গিয়েছি, খালি আমার খালু আর খালাতো বোন বললো যে আসলে বিয়ে তো আমার পছন্দের মতোই করছি, তোর বিয়ে করে আমি ভুল করছি, যেটা ভাবছি সেটা না। আমাকে কি ভাবছো, যে তোমার প্রোগ্রাম আমি মেনে নিব? পরে ঠিক আছে, তুই ঘরে থাকতে পারিস, কিন্তু তুই আমার এই ব্যাপার নিয়ে কোনো কথা বলবি না। আমাকে খালি একটা কথাই বলো, তুই কি আমাকে বেড শেয়ার করার সময় চোখে দেখছিস? যেদিন চোখে দেখবি সেদিন প্রমাণ নিয়ে আসবি। ওকে, আমি বললাম যে ওকে ঠিক আছে, ডান। বাট আপনি তো দেখেন নাই। না আমি তো দেখিনি, ঠিক আছে ওকে, বাট আমি তো দেখছি ওর সাথে, তো বাসা দেখিনি কেন, সব প্রমাণ পাইছি, ওর মোবাইলে মেসেজ পাইছি। কি পাইছেন? ও যে স্মার্টফোনটা ইউজ করতো, বেবি বাসায় আসো, আর রান্না করছি, খেয়ে যাও, আর আজকে রাতে আসবা, হ্যাঁ নাইট করার কথা ছিল। আর সেদিন হয়তো যেদিন আমি মেসেজটা পড়েছি সেদিন ওর ছিল ইভিনিং ডিউটি করতে গিয়েছে, ফোনটাও রেখে গেতো বাসায়, 2টা ফোন ইউজ করতো, ওই ফোনটা লকারে। পরে আমার সন্দেহ হলো যে ফোন কেন লকারে রেখে যায়, পরে আমি সেদিন ফোনও বের করেছি বাসায় ঢুকে, আমাকে যে মেরে যে ফেরত আসলাম ওর শ্বশুরবাড়ি থেকে, তখন আমাকে ফোনটা ওর চাপ্পা ছান মারি, কোথায় কিছু তো পাবো, কোনো ক্লু। তখন মেসেজ পেলাম, তখন মেসেজগুলো আমি স্ক্রিনশট দিয়ে রাখলাম, আমার ফোনে ছবি তুললাম, পরে দিয়ে রাখার পরে ওকে দেখাইলাম যে এই যে প্রমাণগুলো, এগুলো কি বেড শেয়ার করলেই তো এই মেসেজগুলো আসে, আমি কি এতই বোকা? আর পৃথিবীর কোন নারী বুঝে না যে স্বামী পরক্রিয়া করছে? ওনার উত্তর কি ছিল? পরে ফোনের উত্তর কি আর দিবে, দেওয়ার আগে আমাকে মারতেছে, আমার পার্সোনাল জিনিসে তুই কেন হাত দিছিস, বস্তি ঘরের মেয়ে। হ্যাঁ, আওয়াজ তুললে আমাকে বলে আমার বস্তি ঘরের মেয়ে, আমার বাপ মা ফকির, কেন তো আমাকে নিয়ে যায় না, টাকা নিয়ে আস।
আপনি এটা দেখার পরে কি করলেন? দেখার পরে ভাইয়া পরে আমি, যেটা সত্য কথা, আমি মানে ওর বোনকে জানালাম, ওর আপন বোন। পরে আমার ননাস একটা কথাই বলল যে তোমাকে তো আমরা পছন্দ করে আনিনি, আমার ভাই পছন্দ করছে। তখন আমার কাছে মনে হলো ভাইয়া পরিবারটাই পুরা ইনসাফ নেই। কিন্তু একটা সিনিয়র বা 18-এর উপরের মানুষকে ফ্যামিলির মানুষ কিছু বলে ঠিক করতে পারে না, এটা সম্ভব না, তার ডিসিশন তার। পরে ভাইয়া যখন এগুলো, আপনার বেবি হয়েছে কি এই ঘটনার উপরে? না ওর এগুলো চললো, তারপরে ভাই আমি ইন্টারটা পাশ করলাম, অনার্সে ভর্তি হব। বেবি আমার হচ্ছে 17 সালে হয়েছে। আমার কথা কিন্তু এই জায়গাটাই বোন আমার হ্যাঁ ভাইয়া, বারে বারে আমি ওই যে- আটকাইতেছে যে এত কিছু আমি দেখতেছি না, আমি পুলিশের কাছে যাচ্ছি বিচারের জন্য, না আমি ছেড়ে যাইতেছি, বরং উল্টা আমি বেবি নিতেছি। মেলে না আমি কিন্তু বোন। ওকে অনেক ভালোবাসি, মেলে অনেক না। ভালোবাসতাম ভাইয়া। এবং কি আপনার তো লাভ ম্যারেজ না, আপনি ভালো করতে পারবেন, আপনার তো বিয়ের পরে গিয়ে ভালোবাসেন। হ্যাঁ, আমার জীবনের ফার্স্ট পুরুষও ছিল। আমার কাছে মেলে না, মেয়েরা এখানে আসলে হয়ে যায়, মেলাতে পারে না। মেলে না। আর ভাই আরেকটা কথা এখানে আছে, সেটা হচ্ছে আমি পুলিশের কাছে যাওয়ার আগে ওই যে যখন আমাকে মেরে ফেললো, কোর্টে গেল আমাকে ডিভোর্স দিবে, সে কিন্তু থানা গিয়ে আমার নামে জিডি করছে উল্টো। কি নামে যে কি করছে সে? বলছে আমি নাকি তাকে বলতেছি হত্যার হুমকি দিচ্ছি, তারপরে আমি ফোনে নাকি পরকীয়া করছি। আমি অবাক, আমাকে ছোট্ট একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে রাখছে, আমি পরকীয়া কীভাবে করবো 2009 সাল থেকে 12 সালে? ফোনও লাগে না পরকীয়া করতে। ভাই পাশের বাসা যেখানে কিন্তু উঠছে, সে তো রীতিমতো, তার মানে তার কাছে একটা প্রমাণ আছে যে আপনি এরকম কিছু করতেছেন, কারণ সে পুলিশের কাছে কমপ্লেন করছে। আপনি কি করছেন? আমি তো এটাই তো বলছি ভাইয়া, যখন ওরা এগুলো দেখলাম আমি কাগজপত্র, আস্তে আস্তে মাথা খুললো আমার যে আমাকে কার সাথে আমি সংসার করছি। জি। প্রশ্ন আমার যে আসলে এ আসলে তো মানুষই না। তারপর ভাইয়া যে বাসাটায় আমি থাকতাম, আমাকে নিয়ে থাকতো, সেই বাসাটা আমার মারা থাকতো ভাড়া আগে। ওকে। সো আমার তো পরকের তো প্রশ্নই আসে না, তারা সবাই আমাকে চিনে পুরো এলাকায় আমি কেমন। তখন লাস্টে যখন না পেরে এর মধ্যে আমার যে বাসায় থাকে সেই বাসায় বাইলা ভাই আবার আমার, যেহেতু আমার মারা থাকতো, আমি আগে থেকে থাকতাম বিয়ের আগে থেকেই, তারা আমাকে খুব ভালো জানে। আমার হাজব্যান্ডকেও বললো যে ভাই আপনি তো মেয়েটাকে পছন্দ করে বিয়ে করেছেন। আমি ডিরেক্ট বলে নিয়েছি ও পরক্রিয়া করে এগুলো, কারণ ছোটো আমিও হবো ভাই, আমার হাজব্যান্ডকে আমি ছোটো করব। মানুষে যা বলে শুনো, কিন্তু যখন একটা হাজব্যান্ডের মুখ থেকে মানুষ শুনে বা ওয়াইফের মুখ থেকে শুনে আমার হাজব্যান্ডটা এরকম, ওয়াইফটা এরকম, আর কোনো প্রমাণ লাগে না, আর কোনো শত্রু লাগে না। সঠিক, কিন্তু এখন পর্যন্ত পুরো আপনি যতটুকু আপনার লাইফ স্টোরি বললেন তাতে একটা মাত্র প্রমাণ গেল এবং সেটাও আপনার বিরুদ্ধে গেল। কিন্তু হ্যাঁ সবই, এবং কি ভাইয়া এটা তো পার্ট চলে গেল, এর মধ্যে আমি কনসেপ্ট করলাম, বেবি হলো। ও দেখলাম মনে হয় যে একটু মনে হয় ভালো হচ্ছে, একটু ফোন টোন দেয় অফিসে, যে আমি খুব খুশি। আমার মাথা থেকে ওই মেয়ে, ওর যে এগুলো এত ডকুমেন্টস, আমি মেয়েকে আমি নিজ চোখে দেখলাম, ও দাঁড়িয়ে আছে দরজার সামনে নিয়ে, আমি শুনলাম, ফিল করলাম, আমি সব ভুলে গেছি। মেয়েরা কিন্তু এটাই, যে প্রতারণা যতবার হয় হাজব্যান্ডের কাছে একবার ভালো ব্যবহার পেলে সব কিছু ভুলে যায় আগের অতীত। আমার কাছে মনে হয় যে আদর্শ বউ, আদর্শ স্বামীর ক্ষেত্রে এগুলো হয়, ইনোসেন্ট, তাছাড়া হয় না। বাবু হওয়ার পর যদি ঠিক হতে থাকে তাহলে সমস্যাটা কখন হইলো? বাবু তো ঠিক হয়নি কখনো, বাবু পেটে আসলে আমি মনে করছি ঠিক হয়ে গেছে। বাবু পেটে আসার পর আমি জানতে পারলাম যে ও ওখানেও যোগাযোগ করছে, যাওয়া আসা করছে। এর ফাঁকে মেয়েরা এখান থেকে চলে গেছে, বাসা ভাড়া নিয়ে ছেড়ে চলে গেছে। কই গেছে আমি জানি না, কারণ আমি এখন অসুস্থ, আর আমার তো লোকজন নাই খবর নিব যে বাকে। যাই হোক, ও দেখলাম যে আসলে একটু ফোন টোনে নাম্বার ব্লক করে রাখছে হয়তো, বা পরে আমি বুঝতে পারি যে আসলে মেয়েটা আরেকটা সিম ইউজ করে, সে নাম্বারটা ওর এক বন্ধুর নাম দিয়ে সেভ করে রাখছে। ধরার তো উপায় নাই ভাই, আমি তো চুরি করতেছি না যে আমি এত কিছু ভাববো, যে করে সে তো বুঝে যে এটা ধরা পড়লে ইয়াটাকে সলিউশনটা কি হবে। পরে ভাই আমার খারাপ হলো কোনটা, যখন আমার ডেলিভারিতে আমাকে নিয়ে যাচ্ছে, আমার প্রিম্যাচুর বেবি, 7 মাসে আমার আসলে টুইন বেবি, তো অবস্থা খারাপ হয়েছিল। আমার 2 মাসে পুরো বডিতে পানি চলে আসছে, অবস্থা আমার খারাপের মতো হয়েছে, মানে পুরো ফুল বেড রেড দিয়েছে ডক্টর, আমি নজর করতে পারতাম না। মানে আমার অ্যাটাচড ওয়াশরুমে, আমি আমার বেড থেকে ওয়াশরুমে হেঁটে যেতে আমার আধা ঘন্টা লাগে, মানে এরকম আমার অবস্থা হয়েছিল। সো তখন আমি যখন ডেলিভারির জন্য আমাকে হসপিটালে নিয়ে যায় ভাইয়া, সেদিন আমি দ্বিতীয়বার মনে হয় যে আসলে আমার কাছে মনে হয় যে আমি জন্ম হইলো আমার, আমি নিজেকে চিনলাম। এতদিন মনে হয় আমি নিজেকেও আমি চিনি নাই, কারণ আমি যদি সত্যি আমি নিজেকে ভালোবাসতাম, নিজেকে চিনতাম, আমার 7 দিনের দিন থেকে আমার সেপারেট হয়ে যাওয়া উচিত ছিল। সঠিক, একদম সঠিক। বেবি হওয়ার পরে আমাকে যখন ডেলিভারিতে নিয়ে যায়,
আহ, ও আমাকে বলতেছে যে ওর বান্ধবীর নাম ধরে বলতেছে যে ওর মাকে নিয়ে আসবো, ওকে ফোন দিব। আমি কোনো রিয়েক্ট করলাম না ভাইয়া, কারণ আমার এখন ডেলিভারি, আমার বাচ্চা একটা নড়তেছে না। ডক্টর চেক করে দেখলো নার্স নড়তেছে না, কারণ 3 দিন আগে পেন উঠছে, আমি বুঝিই না। কারণ বাবু পেটে আসার পর থেকে আমার পুরো শরীর ব্যথা, মানে অবস্থা যেরকম হয় সিচুয়েশন। পরে আমি কিছু বললাম না, ওভাবে দেখেন একটা মেয়ে মানুষ, হাজব্যান্ড অটিতে যাবে, হাজব্যান্ড তো পাশে থাকবে, ভালো একটা কথা বলবে, সাহস দিবে, এটাই তো স্বাভাবিক। তুমি যত খারাপ, যত প্রকার করো, তোমারই তো বাচ্চা আসতেছে, হাতটা তো অন্তত ধরে আমাকে বিসমিল্লাহ বলে পাঠাবা, ভরসা দিবা। কারণ একটা মা যখন মা হতে যায়, তখন কিন্তু সে দ্বিতীয়বার জন্ম নেয়। এর মধ্যে কী হবে কেউ বলতে পারে না আল্লাহ ছাড়া। সো সে দেখলাম পরে, তারপরে ভাইয়া আমাকে সিজার করে নিয়ে আসলো। আমার একটা বেবি তো আসলে পেট থেকেই মৃতম বলতে, হার্টবিট পায় নাই। 3 দিন পর ওর জ্ঞান আসছে, সেন্স আসছে। আমিও তো বেডে শোয়ার মতোই, আমার পেটে এত পানি ছিল শরীরে, ডক্টর আমাকে রেস্ট্রিকশন দিয়েছে 1-1.5 লিটারের বেশি পানি খাওয়া যাবে না 24 ঘন্টায়। পরে আমার বাচ্চাটা দুটোটাই, আবার ছোটোটা একটু কান্না করছে, ও এনআরসিতে, দুটোটা বাচ্চা এনআরসিতে, একটা অক্সিজেন নিচ্ছে খাচ্ছে, আর একটা তো মৃতই, ওর জন্য বনসই দিতে হচ্ছে, দিয়েছে ও। সেই লোকটা আমাকে রেখে আমাকে সেকেন্ড দিন, আমাকে যখন সিজারে তো ফার্স্ট দিন বেডে দেয় না, সেকেন্ড দিন বেডে দিয়েছে। দেওয়ার পর সে আমাকে বলছে, আমার হালচাল কিছু জিজ্ঞেস করো না ভাই, স্বামী যতই আপনি খারাপ হোক, বাচ্চা সিজার হয়েছে, আপনার কাছে তো আমি দুটো ভালো কথা আশা করবো, বা তোমার ফেসটা আমার দেখলেই শান্তি, তাই না? ও আমাকে বলছে আমি তাহলে বাসায় যাই। অথচ এখন বাচ্চা আমার দুটো দু জায়গা, কিন্তু একই হসপিটালে এনআইসি খালি ছিল না, আমার বড় বাচ্চাটা ছিল আমার সাথে, আমি যে ক্লিনিকে আছি, আর ছোটোটাকে অন্য হসপিটালে এনআইসিতে নিয়েছে। কি ক্রিটিক্যাল দেখেন ভাই, আমার তো যখন শুনছি তখন তো আমার আসলে এত বছর, 7-8টা বছর আমার বেবি হয় নাই, তার মধ্যে আমি কনসেপ্ট করেছি, এর মধ্যে তো জ্বর আছে, আমার হাজব্যান্ডকে সলিউশনের ব্যাপারটা আছে, আমি শান্তি পাইনি, তার মধ্যে বাচ্চাগুলো হলো, তার মধ্যে আবার এরকম। সো মনে হলো তখন যে আমি কি ভুল, না এটাও একটা শাস্তি, পানিশমেন্ট আমাকে দিচ্ছে আল্লাহ, জানি না কত ধৈর্য পরীক্ষা আমি দিব। পরে ও বলতেছে আমি তুমি বাসায় যাবা, তো বাচ্চাগুলো তো ওখানে, তো আসলে বাবুকে খাবার পাঠাতে হচ্ছে, এখানে কে আছে, একজন কাজে, আমার বাসায় যে বুয়াটা, সেই বুয়াটাই আসছিল, আর আমার ভাই আসছিল, সে তো তার মতো করে করে তার কাজে সে চলে গেছে। পরে আমি বলছে না আমাকে যেতেই হবে। পরে যখন সে বাসায় গেল, তখন আমি আমার এক মানে ভাবি বলা যায়, সিনিয়র আমার থেকে, বান্ধবীর মতো চলাফেরা করে, একই বাসায় থাকে, আমি যে বাসায় আগে আমার বিয়ের আগে থেকে থাকতাম, সে ওই বাসায়। পরে ভাবিকে ফোন দিলাম যে ভাবি, ও তো বাসায় যাচ্ছে, আমাকে বললো যে বাসায় থাকবে আজকে, তো আমার সন্দেহ হচ্ছে ভাবি, তুমি একটু দেখো না বাসায় কখন যা, খালি বাসায় কখন দরজা খোলে, কারণ আমরা দোতলায় থাকতাম, 2nd ফ্লোর, ভাবি থাকতে হলে 3rd ফ্লোরে, তুমি একটু দেখো তো, ও এখন বের হচ্ছে, উত্তরা থেকে উত্তরা যেতে কতক্ষণ লাগবে, সর্বোচ্চ ধরলাম 1 ঘন্টায় লাগুক, তুমি দেখো কখন তালাটা খুলে, রুমটা লক ঢুকেও। পরে ভাই রাত 12টা বা 14 লকই খুলে নেই, দরজা বাসায় যায় নাই। তখন আমি আর কি ক্যাচাল করব, আমার বাচ্চার জন্য দোয়া করব, আমি আমার জন্য প্রে করব, না ওর প্রক্রিয়া থামানোর জন্য আমি ফাইটে যাব। তখন ভাবলাম যে না, বাদ দেই ওকে। পরে ও যখন পরের দিন আসলো, আমি আর কোনো কথা, দরকার তো নয় ভাই, আমি অসুস্থ, আমার বাচ্চাকে নিয়ে আমি আল্লাহর কাছে প্রে করব, ও যাক না, ও তো থামবে না, অনেক তো দেখলাম 8টা বছর। পরে ভাই কথায় কথায় যেন ওই দিন, পরের দিন সে আসলো, সিজারের 3rd দিন আসলো, 3rd দিন আবার সন্ধ্যার সময় আমার বড় ছেলেটার হার্টবিট পাচ্ছে। সো আমি তো মানে খুবই বাবুকে দেখার জন্য করছি, আমাকে দিবে না ডক্টর, যে আপনার অবস্থা ভালো না। পরে আসলে দেখলাম যে ও কান্না করছে, ভাবলাম মনে হয় আসলে আল্লাহ মনে হয় ভিতরে মনে হয় দিয়ে দিয়েছে, ওকে ঠিক আছে খুশি। তারপরে আমাকে 9 দিন আমরা ছিলাম হসপিটালে, ছিলাম 9 দিন, কারণ বাবুর যে এনআইসিতে এখনও হয়নি ঠিকমতো, প্রসেস থাকে তো, হয়তো ডক্টর এখনও ক্লিয়ার দেয়নি যে নিয়ে যেতে পারবেন ওখানেই। তারপরে হসপিটালে ওর একটা ফোন আসলো, ও যে নাম্বারটা যে সেভ, ও যে ওর বন্ধুর নাম দিয়ে সেভ করছে, আমি তো জানি এটাই ও নতুন নাম্বার ওর বান্ধবীর। পরে আমি ধরলাম, ও আশ্রমে ছিল, হাত ওয়াশ করতে গেছে খাবে। আমি কই তোমার, আমাকে কে কথা বলছে না, আমি কই ফোন দিয়েছে কথা বলছে না, তোমার তো বন্ধু, নামটা আমি বললাম।
পরে বলছে তুই ফোনটা কেন ধরলি, হসপিটালে আমাকে মারলো। ভাই আমার এই শরীরে, তখন আপনার সিজারের শরীর। সিজারের শরীরে বুঝেন, আয়া আমাকে আসছে, ওয়েট করতেছে, আয়ার সামনে মারছে, সিস্টার আয়ার সামনে আমাকে মেরেছে। আমি খাবো, ও হাত ধরে আসতেছে, আমাকে বেড থেকে উঠাইছে, আর ওয়াশরুমে নিবে, আমি কিছু খাবো, সে আমাকে মারলো ওয়াশরুমে যেই। তখনও আপনার সন্তান মৃত্যু শয্যায় প্রায়, হ্যাঁ তখনও আপনার অপারেশনের শরীর, হ্যাঁ। আপনি হসপিটালে, তখনও সেলাইয়ের দাগ যায় নাই। দাগ কিভাবে যাবে, সেলাই কাটে নাই। ও মাই গড, সেই সময় আপনার গায়ে হাত তুললো? হ্যাঁ, ওয়াশরুমে আয়ার সামনে আমাকে হাত তুলছে, মানে আয়া বলতেছে আপনি এরকম করলে তো রোগী তো সেলাই খুলে যাবে। পরে আমি বললাম ঠিক আছে সরি, আমি আমারই ভুল হয়েছে। তখন আমি মনে মনে ভাবলাম ভাইয়া যে আসলেই তখন আমি কিছুই ভাবি নাই। সেদিনই রাতের বেলায় আমার বড় ছেলেটা, ডক্টর বলল যে আপনি এখন কোলে নিতে পারেন, বেস্ট ফিডিং করাতে পারেন। আমি গেলাম, আমাকে ধরে নিয়ে গেলো সিস্টাররা। আমার যখন, আমি জানি না এটা হয়তো বা আল্লাহরই রহমত, আমি যখন আমার বড় ছেলেটা কোলে পেলাম, তখন আমি ভাবলাম যে আসলে আজকে ও আমার গায়ে হাত তুললো, আমার এই শরীরে দুটো বাচ্চাকে নিয়ে আমি টেনশন, সেলাইটাও আমার কাটে নাই। এত দিন ও যে রকমের অন্যায় করেছে, ওর কমপ্লেনগুলো আমি মাথা পেতে মেনে নিয়েছি। ও ভুল করেছে, আমি ভেবেছি ভুলটা আমারই হয়েছে। হ্যাঁ, হয়তো বা ওকে আর কটা দেওয়া উচিত, ওর মতো চাক করুক। কিন্তু সেকেন্ডবার আমার বাচ্চা যখন আমি কুলে নিয়েছি, যে আমার বড় বাচ্চা, বড় সন্তান, ওকে নিয়ে আমি একটা প্রমিস করলাম যে আসলে আমার বাচ্চাটা তো দ্বিতীয় জন্ম হয়েছে, ও আমার জন্য লাকি। আর আমারও আজকে আমার বিবেক বুদ্ধির সেন্স খুলে গিয়েছে, আমারও দ্বিতীয় জন্ম হয়েছে, আল্লাহ আমাকে সেকেন্ড টাইম বাচ্চার চান্স দিয়েছে। কারণ সিজারে তো অনেক মানুষ মারাও যায়, যে আর আসলে এটাকে আমি আর করবো না, বদার করবো না। সেটা আমাকে সারা পৃথিবীর মানুষ আমাকে খারাপ বলুক, কেয়ার, আমি যেটা সেটাই করব, আমার জন্য যেটা দরকার, আমার বাচ্চার জন্য দরকার। আস্তে আস্তে করে আমি একটু নিজেকে ওর তারপর থেকে ওর সাথে আমি এই ব্যাপার নিয়ে কোনো কথাই বলি না। ও জাহান নামে যাক, আমার কি তাতে? আমার এখন দুটো বাচ্চা আছে, আমাকে কিভাবে ঠিক থাকতে হবে, বাচ্চাদের নিয়ে ভাবতে হবে, এটাই আমি জানি। আমি মা। পরে আমি আস্তে আস্তে করে সোর্সিং শুরু করলাম। সোর্সিং কেমন শুরু করলাম, আমার পাশের ভাবিরা বলছে তুমি ভালো রান্না করতে পারো, টুকটাক করে। তখন করোনার পিরিয়ড আবার চলে আসলো, বলতেছে যে নিজের ব্যবসা শুরু করে এখন চান্স হচ্ছে। তো আমি করলাম কি ভাই, আমি ভালো রান্না করতে পারি, এটা আমার হাজব্যান্ডের শ্বশুরবাড়ি সবাই জানে। তো ফার্স্ট আমার এক পরিচিত, আমি আবার এর মাঝে যে জব করতাম, মার্কেটিংয়ে জব করেছি, স্যালারিটা ওকে দিতাম। ওই এক ভাই পরিচিত আমাকে অনেকদিন পর নক করছে, আখি আপু আপনি কি আমাদের কোম্পানি থেকে নতুন আবার মার্কেটিং করতেছে, আপনি কি করবেন? আমি কই ভাই আমি তো এখন বেবি হয়েছে, মার্কেটিংয়ের কাজ আমি করতে পারবো না, তবে কোনো কিছু আমি নিজস্ব কিছু করার চিন্তা করছি, সেটা হচ্ছে আমি ভালো কুক করতে পারি, রান্না দেখি। পরে বলছে আপনি তো উত্তরে থাকেন, উত্তরে আমার একটা বাইং হাউস পরিচিত আছে, আপনাকে সেদিনই বলছে, এটা আল্লাহ রহমত, বলছি যে আপনাকে আমি অ্যাড্রেস দিয়ে দেবো, আপনি সেখানে যেতে পারবেন? আমি অবশ্যই, কেন পারবেন, উত্তরের মধ্যে আমার জন্য ইজি। আপনি যে আপনার খাবার একটা রান্না করে নিয়ে যান, যেটা আপনি ভালো পারেন, বা কোনো কিছু যদি ওনার সাথে কথা বলেন, ওনাকে টেস্ট করাবেন, বা ওনার অফিসে গিয়ে রান্না করেন, যেটা করেন। আমি ওকে। পরে আমি বাসা থেকে সিম্পলি কিছু, মানে আমি ভালো খিচুড়ি রান্না করতে পারি, সো লাঞ্চ টাইম খিচুড়ি তো সবাই কম বেশি পছন্দ করে, নিয়ে গেলাম, ভাইয়া খেলেন। পরে বলতেছে যে আপু আপনি তো ভালো মশলা রান্না করতে পারেন। পরে আমি বলছি যে ভাইয়া আপনি বলেন কীভাবে কয়, আমি আপনাকে আগে ফার্স্টে আমাদের অফিসে যারা খায় তাদের কথা বলবো না, আমাদের মাসে মাসে 3-4টা করে মিটিং হয় অফিসে, সো ভালো রান্না একটু আলাদা তো সবাই চায়। and then you start your আমি business. স্টার্ট করলাম। ওকে বোন, আপনার ছাড়াছাড়ি হলো কবে, বা ছাড়লেন কবে, সাহস পেলেন কবে? হ্যাঁ, সাহস পেলাম, ও আমাকে এই প্রসেস তো শুরু হলো আমার ইনকামের সোর্স। তারপরে আমার ফেসবুকে 2-1টা আপুর মাধ্যমে, বা যারা উদ্যোক্তা হয়, আমি দেখলাম, ঘাটলাম, পরে পরিচয় হলো। ওই ভাইয়ারা আমাকে বললো যে অনলাইনে কাপড়ের ব্যবসাটা শুরু করতে পারেন। তারপর আপনার আমাদের টাকা নাই সেটা, বলছে আপনি যদি মনে করেন যে আপনি একটা ভাই পাশে দাঁড়িয়েছে, আসলে আমি মনে করবো ভাইয়া যে মানুষগুলো পৃথিবীর সব পুরুষরাই খারাপ, আমি সেটা বলবো না।
বরং হেল্প করতে অনেকেই আগে অনেক আসে। এগিয়ে আসে। মেয়েরা আপনাকে দাবিয়ে দিবে True. চোখ লজ্জার দোহাই দিয়ে, সমাজের দোহাই দিয়ে। অনেক এত বাইরের না, এগুলো হয় সবার সংসারে। আমার সংসারে হয়েছে, মানায় নেন, বাচ্চারা বড় হবে, বিয়ে করবে, চাকরি করবে, তখন আপনার কত পাওয়ার আসবে, আপনি সুখে থাকবেন, তখন আপনার দিন ঘুরে আসবে। রাইট। সো কিন্তু পুরুষরা আগায় দেয়। তখন আমার একটা ভাই, আমার এখনও তার কথা হচ্ছে নাম নিলে আমার জন্য মনে হয় যে তার জন্য, তার কাছে আমি ইনসাফ করেছি। সেই আমার জীবনে আমাকে 20,000 টাকা লোন দিয়েছে, সে এখনও আমার কাছে সে টাকাটা নেয়নি। মাশাআল্লাহ। সেই টাকা দিয়ে আমি বিজনেস শুরু করেছি, আজকে আমি আছি, দাঁড়াইছি, নিজে রোজগার করছি ভাই। মাশাআল্লাহ। এর মধ্যে ভাইয়া, এর মধ্যে তো আছে একটা পিরিয়ড, সার্টেন টাইম, সে আমাকে এমনভাবে, আমি ব্যবসা করি, সে বলে আমি নাকি কাপড়ের ব্যবসা করতেছি, যে আমি ছেড়ে আসবো, তাকে ছেড়ে দিব বলতেছি, জানাচ্ছি, আলটিমেটলি বলে দিয়েছি। সে আমার বাসার দারোয়ানকে, ওই যে আমার ড্রেস চেঞ্জ করার কিছু ছবি উঠায়, সেটা আমার বাসার দারোয়ানকে মানে যে সব বাসা আমি ছিলাম সব বাসে গিয়ে দারোয়ানকে দেখায়, দেখেন তার ক্লাস কোনটা, দারোয়ানকে দেখায় যে আমি এরকম করে কাপড় পাল্টাই কোথায় যেয়ে বলে। আমি এইসব ড্রেস পরি ভাই, সালোয়ার কামিজ পরা, একটা জিন্স পরা কি খারাপ? আপনি কি পোশাক দিয়ে কোনো মানুষকে খারাপ বিচার করতে পারেন সাজসজ্জা দিয়ে? এটা কোথায় লেখা আছে আমাকে বলেন? আমি নাকে নথ পরতে পারবো না, আমি খারাপ মেয়ে। আমি পায়ে পায়েল পরতে পারবো না, আমি কি বলে জিন্স প্যান্ট, আমি শার্ট পরতে পারবো না। বোন, আপনি যখন ছাড়লেন তারপরে বেবিদের দায়িত্ব সে নিয়েছে? ও ভাইয়া, এর মধ্যে আমি যে শুরু করলাম ব্যবসাটা, এর মধ্যে আমাকে ও এর মধ্যে মারা তো বন্ধ, ওর কথা বলেন তো বন্ধ, তুই ব্যবসা কর, আমার বাসা ছেড়ে দে। আমি তার একদিন আমাকে আমার বাচ্চার সামনে মারছে, আমাকে বাচ্চার সামনে বলছে আমি প্রস্টিটিউট করি। আমি ভাই, আমি যদি ব্যবসা করি ফোন তো আমার লাগবেই, আর সবাই তো ব্যবসা সব মেয়েরা করে না, ছেলের সাথে কথা বলতেই হবে। আমি যদি ময়লালার সাথে কথা বলি, ওর সাথে আমার প্রেম। আমি যদি দারোয়ানের সাথে কথা বলি, ওর সাথে আমার প্রেম। ইন্টারনেট বিল নিতে আসে, তার সাথে কথা বলে আমার প্রক্রিয়া তার সাথে, কারণ ওরটাকে কভার করার জন্য। এখন আমি চলে যাবো ওর কাছ থেকে, আমাকে অনেকভাবে বলছে, ওকে ফাইন, আমি ওকে প্রেম আছে, মানুষের সাথে প্রেম থাকবে। পরে আমি বাচ্চার সামনে আমার অনেক মারলো, আমাকে বলতেছে, আর ওর মারার একটাই কি জানে, আমার বাপ মা তুলবে, আমার গায়ে পরনে যেটা থাকবে সেটা আমি ছিঁড়ে ফেলবে, আমাকে কাপড় ছিঁড়ে ঘর থেকে বের করে দিবে। আর আমাকে এইভাবে হুমকি দেয়, তুই যদি বেশি বাড়াবাড়ি করিস, কাপড় খুলে ন্যাংটা করে সবার সামনে দেখামো তোকে। একটা প্রশ্ন ভাই, আপনি, আমার কাছে মনে হয় যে যত ক্রিমিনাল আছে তার বউকে পর্যন্ত মনে হয় সে তো আসলে সবার আগে তো একটা ভাববে যে কোনো মায়ের পেট থেকে সে আসছে, আমার সন্তানের সে তো আসলেই, আপনি তার ওয়াইফের রেসপেক্ট, মর্যাদা, অধিকার নাই দেন, আপনার সমস্যা। বাট কথা বলার সময় তো আপনি একটা নারীর সাথে কথা বলছেন, তাকে তো আপনি পাবলিকলি এভাবে বলতে পারেন না, কাপড় ছিঁড়ে তোকে পাবলিকের সামনে তোকে দেখাবো, এটা বলতে পারেন? আফটার বলতেই পারে না, কোনো মানুষই বলতে পারে না। আর আমি তার ওয়াইফ, তার দুটো বাচ্চার মা। আমি ঠিক আছে, খারাপ হতেই পারি, তার চোখে আমি খারাপ, আগে আমি খারাপ ছিলাম না, তারপর কি আমি ঢেকে রাখছি, এখন আমি ইনকামের সোর্স করতেছি, আমি বের হয়ে যাব, আমি এস্টাবলিশ হবো, একটু আমার নিজের পায়ে আমি নিজের রুটি রোজগারের ব্যবস্থা করবো, এখন আমি খারাপ হয়ে গেছি, ওকে ফাইন, কিন্তু তুমি আমাকে কাপড় খুলে মানুষের কাছে নিয়ে যাবা, ওকে নাও। আর আমার কোনটা ইনসাল্ট লাগছে, আমার বাচ্চাগুলোর সামনে আমাকে বলছে তোর মা অন্য বেটার সাথে শুয়ে থাকে। তখন আমি ভাবলাম যে বাচ্চাগুলো কি শিখবে, আমি ঘর থেকে বের হয়ে গেছি সেদিনই ভাইয়া, সেদিন আমি বাচ্চাগুলোকে রেখে ঘর থেকে বের হয়ে গেছি, কারণ আমি তো বাসা নিয়ে বাচ্চাকে নিয়ে আমি কোথায় উঠবো, কার বাসায় উঠবো? সবাইকে আমার বাচ্চাকে অ্যাকসেপ্ট করবে, 2 দিন রাখবে, সঠিক। আমি মানুষকে কথা বলার সুযোগ দিব না। পরে আমি বের হয়ে গেলাম ভাই, বের হয়ে আমি একটা বাসা নিলাম, একটা রুমের, ভাই জানেন না সেই রুমটার, আমি জানি না আমার কাছে যতবার আমার বিপদ এসেছে মানুষ আমার সামনে পাশে দাঁড়িয়েছে, আল্লাহ, পরিবারের মানুষ না দাঁড়ালেও দেশের মানুষ দাঁড়ায়। রক্তের সম্পর্ক তারা আমার নাই, আমার রক্তের সম্পর্ক কেউ আসে না, এত বছর ফাইট করছি তারা, আমারও শেষমেশ তাদের প্রতি আমি কমপ্লেন করা বন্ধ করে দিয়েছি, তারা যে আমার ভাই বাপ মা পরিচয় দিচ্ছি না, কারণ যে বাবা মা, যে ভাই বোন তার বোনের দুর্দিনে পাশে দাঁড়ায় না, সে তো আসলে পরিচয় দেওয়ারই যোগ্য না ভাই। ঠিক। তখন আমি ভাবলাম যে আমি দুনিয়াতে একাই আসছি, একাই আমার প্রবলেম, আমাকে ফাইট করতে হবে, মানুষ ভালো বলুক খারাপ বলুক দরকার নাই, আমার 2টা বাচ্চা আছে, বাচ্চাগুলোকে যেন আমি এটা ভাবতাম যে আমার বাচ্চাগুলো যেন বড় হয়ে অন্য একটা নারীকে অসম্মান না করে, সেই শিক্ষা না পায়। মাশাআল্লাহ। বোন, এই শিক্ষাতে আমি বেরিয়ে আসছি। বোন বেরিয়ে আসলেন, দাঁড়ালেন, নিজের ব্যবসা করলেন, ফাইন। বাচ্চাদের দায়িত্ব কি সে নিচ্ছে? না ভাইয়া, বের হওয়ার 3 মাস আমি বাসা নিয়ে বাচ্চাকে আমি নিয়ে আসছি 2025 সালে। টাকা দেয় সে রেগুলার? টাকা দিয়েছে? সে দেয় না, সে আমাকে ডিভোর্স পেপার দিয়েছে, যেখানে আমি থাকি না সেখানে ডিভোর্স পাঠিয়ে দিয়েছে। এর মধ্যে ভাইয়া, এই যে 2024-এ আমাকে ঘর থেকে আমি বের হয়ে গেছি রমজান মাসে, আমার মনে আছে, সে সবাইকে বলেছে আমি কোন বেটার হাত ধরে চলে গেছি, কোন বেটার সাথে বেড শেয়ার করছি, ওকে ফাইন। দেখেন ভাই, এই কথা যখন আমি শুনছি
তখনও আমার কাছে খালি একটা মনে হয়েছে যে টিট ফর ট্যাট, ঠিক আছে। আমি বাচ্চাকে 3 মাস পর আমি বাচ্চাকে নিয়ে আসছি আমার কাছে। নিয়ে আসার পর এর মাঝে ভাই একটা কথা না বলে হয়, আমি কিন্তু কাপড়ের টাকা জমিয়ে আমি একটা রেস্টুরেন্ট বলতে ছোট করে একটা চা কফি খাওয়ার দোকান খুলেছি 17 নম্বর সেক্টরে খুলেছিলাম। সেটা নিয়ে আমি বাচ্চাকে নিয়ে আসলাম ভরসা আমার, কারণ কাপড়ের ব্যবসা ভাই এই আজকে কাস্টমার আসছে কালকে নেই, একদিন কিন্তু খাবার দাবার ভাই আমি করলে একটা বোতল পানি বিক্রি করলেও আমার টাকা থাকবে। চলে আসছি আমি, আসার পর সে বাচ্চাকে পরে তখন সে আমাকে কম বললো যে বাচ্চাটার জন্য আমরা আবার এক হই। আমি ওকে ঠিক আছে এক হই ভাই। আমি কিন্তু আমার মাথায় একটা জিনিস রাখছি, ও আমাকে বলেছে আমি কোন বেটার সাথে পরক্রিয়া করে বাসা নিয়েছি। আমি 10 নম্বর সেক্টরে যে বাসায় উঠেছিলাম বাচ্চাকে নিয়ে 3 মাস পর বাসাটা নিয়ে, ওই বাসায় কিন্তু ও চলে আসছে। ওকে, আচ্ছা আমি যদি ভাইয়া পরক্রিয়া বেটার সাথে বাসা নিতাম, সংসার শুরু করতাম, তাহলে ভাই পাগলও তো বুঝি সেই বাসা কি তোমাকে নিয়ে আবার উঠতাম? ওকে, তারপর ও আমার বাসায় 3 মাস থাকলো, 1 টাকা ভাড়া শেয়ার করে নাই, আমি দিয়েছি। তখন ওর লজ্জা হয় নাই এই টাকাটা আমি যে বাসায় থাকতেছি জামাই হিসেবে, তুমি তো ভালো ইনকাম করছো, জাস্ট কিছু বাজার করছো, বাজার আমিও করছি, বাচ্চাদের আমিও দিচ্ছি, আমার টাকাটা ওর টাকা কিনা আমি কোন বেটাকে থেকে নিয়ে আসতেছি, তখন তোমার সেন্সে আসে নাই। পরে আবার এই বাসা থেকে আবার বাসা ছাড়লো, বাসা ছেড়ে আমাকে আবার পায়ে ধরে ওর বাসা নিয়ে গেলো। এই যে ভাইয়া আমাকে জাস্ট 1.5 বছর আগে ওর কাছে টোটালি আমি আলাদা হয়েছি, বাচ্চা নিয়ে, এখন বাচ্চা আমার কাছে। আপনাদের কি ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ ভাই, মিউচুয়ালি তো আমাকে ডিভোর্স দিয়েছে। ডিভোর্স দেওয়ার পরে ও ওর কাছে আমাকে থাকার রিকোয়েস্ট করেছে, বললাম আমি তোমার কাছে কেন থাকবো? ডিভোর্স দেওয়ার পরে থাকতে ও যে বললো আবার বিয়ে করবে আমাকে। আমি ঠিক আছে আবার বিয়ে করো। ও যে আমার বাসায় নিয়ে গেলাম, আবার 3 মাস থাকলো। ভাই বিয়ে কোত্থেকে করবে? ও আমাকে ইউজ করতে চাচ্ছে। আমি নো, আমি তোমার সাথে থাকবো, এখন কি এটা পরকীয়া থেকে খারাপ হবে? সঠিক, কারণ তুমি আমার জন্য পরপুরুষ। আপনি যদি আপনার বলেন যে আপনার জীবন থেকে মানুষ শিখতে পারে, কি শিখতে পারে বলেন তো? ভাই একটা জিনিসে আমি শিখতে পারি, সেটা হচ্ছে আসলে যেটা ভুল জীবনে হবে এটা প্রথম থেকে ছুঁড়ে ফেলা উচিত, মুছে ফেলা উচিত। আপনি যত সময় দিবেন তো ওই প্রয়োজনটাকে আপনি পুষতেছেন, সেটার জন্য আপনি আপনার নিজেকে নষ্ট করছেন। এটা দায়ভার আমি মনে করি যে সেই লোকটাকেও দিব না যে আপনাকে ক্ষতি করছে। আপনি বলবেন যে ওর জন্য আমার এটা হয়েছে না, আপনি নিজেকে বুঝেন নাই কখন কি করা উচিত, কখন আপনাকে সরে আসা উচিত ছিল। আমি এটাই বলবো যে যত সময় দিবেন খারাপ কখনো ভালো হয় না, আর দুঃসময়ে যদি আপনি না বোঝেন কখনোই আপনার বুদ্ধি আসবে না। আর সঠিক সময়ে সঠিকটাই করা উচিত। কে আপনাকে সাপোর্ট দিচ্ছে আপনিও জানেন, কে কোন ভালো মানুষটা জন্য আপনার জন্য শুভাকাঙ্ক্ষী আর কে আপনার জন্য পয়জন। আমরা এই গল্পটা এই কারণে প্রচার করলাম যে যেই ভুল হয়ে যায় সেই ভুলটা শুরুতেই যদি বুঝতে পারেন তাহলে দেরি না করে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া দরকার। আমরা নাম ঠিকানা প্রচার করি নাই এই কারণটায়, আমরা এডিট করে নাম ঠিকানাগুলো ফেলে দিয়েছি এই কারণে যেন তার যাকে নিয়ে গল্প তার যেন সামাজিক কোনো ক্ষতি না হয় বা সে অর্থনৈতিক কোনো ক্ষতিতে না পড়ে। কিন্তু যেই শিক্ষাটা আপনার গ্রহণ করার আছে, ভুল ট্রেনে উঠে পড়লে তাৎক্ষণিকভাবে নেমে পড়তে হবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।